আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। ছবিটা ইতিমধ্যে আপনারা অনেকেই দেখে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে। প্রথম আলোয় ছাপা একটা ছবি। একজন পিতা তার শিশু লাশটা কোলে নিয়ে ঢাকার রাজপথে হেঁটে যাচ্ছেন। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন, কোথাও যদি হামের চিকিৎসা হয় বাচ্চাটাকে বাঁচানো যায়। বাচ্চাটাকে বাঁচানো যায় না। এই ছবিটা দেখার পরে আমার কাছে মনে হলো যে এখন একটু ভিন্নভাবে কথা বলার সুযোগ আছে, প্রয়োজন আছে, দরকার আছে। আর সেই প্রয়োজনটা হচ্ছে এখন ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার দাবি করা। এবং সেটা শুধু বিচার নয়, বাংলাদেশের এই নতুন একটা প্রজন্মকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য এদের প্রকাশ্যে ফাঁসি চাওয়া একটা রেকর্ড করা দরকার। আজকের ভিডিওটি শুধুমাত্র এই কারণে আমি করছি। আমরা জানি যে ডক্টর ইউনূসের সম্পর্কে অনেক সমালোচনা আমরা সকলেই করেছি। এখন তো সারা বাংলাদেশের সকলেই এই অন্ধের দেশে চশমা বিক্রি করতে আসা বাটপারের নামে এখন সকলেই সোচ্চার, সকলের বোধোদয় হয়েছে। কিন্তু এতদিন আমরা আসলে এই জিনিসগুলোকে অনেকটা রাজনৈতিক আলাপের মধ্যে রেখেছিলাম, রাজনৈতিক সমালোচনার মধ্যে রেখেছিলাম। আমি জানি যে সে ক্ষমতায় এসেছে, সে 600 কোটি টাকার কর মাফ করবে, এই লাইসেন্স দিবে, ওইটা নিবে, এইটা নিবে, বাটপারি করবে, চুরি করবে। ভাই, সত্যি কথা হচ্ছে বাংলাদেশে যেই ক্ষমতায় আসে, আগে যারা ছিল এরাও চুরি করেছে, ইউনূসও করেছে, পরের গুলাও করবে। সো এইটা হচ্ছে এক ধরনের পলিটিক্যাল কাহিনী। এটাকে আমরা সমালোচনা করতে পারি, গালাগালি করতে পারি, কিন্তু এইটার জন্য প্রকাশ্যে ফাঁসি দাবি করতে পারি না। কিন্তু ডক্টর ইউনূস এর বাইরে যা করে গিয়েছে, এই দেশের যে একেবারে আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার যে জায়গাটা করে গিয়েছে, এই জন্য যদি এই লোকটার শাস্তি না হয় এবং যদি এই লোকটার সাথে বাকি যারা আছে তাদের শাস্তি না হয়, তাহলে আমার কাছে মনে হয় যে ইনসাফ হবে না, বিচার হবে না। আপনারা অনেকেই জানেন যে এই জিনিসটা কিন্তু কোনো বিশৃঙ্খল এবং বিচ্ছিন্ন ঘটনা নয়, একেবারে সুকৌশলে সুচেতন ভাবে তারা এই কাজটা করেছে। এবং সেটা শুধু হামের টিকার বিষয় নয়। অনেকে যারা আমার সাথে ফেসবুকে আপডেটেড আছেন তারা জানেন যে গত ডিসেম্বর মাসে আমি একটা জরুরি আবেদন করেছিলাম ফেসবুকে। কারণ হচ্ছে আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, যিনি স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকেন, তিনি খুব আকুল হয়ে আমাকে ফোন করলেন যে ভাই, একটু আপনারা যেহেতু কথা বলেন, বিষয়টা নিয়ে একটু কথা বলুন। যে কি কথা বলতে হবে? উনি বললেন যে বাংলাদেশে কিন্তু যক্ষ্মার কোনো ওষুধ এই মুহূর্তে নাই। ফার্স্ট লাইন ড্রাগ যেটাকে বলা হয়, এই ড্রাগটা এই মুহূর্তে নাই। যদি যক্ষ্মার প্রকোপ ধরা পড়ে তাহলে বাঁচার কোনো উপায় নাই। তারপরে উনি আরো অসংখ্য রোগের কথা বললেন। সাপের কামড়ের ভেনম আনা হচ্ছে না, এবং তারা মন্ত্রণালয় এটাকে নিয়ে ফাইট করছেন। তারা বারবার বলছেন, এই যে আপনারা জানেন যে সাপের কামড়ে কিন্তু একটা শিশু মারা গিয়েছিল এবং তার মা কোথাও টিকা দিতে পারেন নাই। সাপের কামড়ের যে নেই, কুকুরের কামড়ের রেবিসের নাই। এখন আপনারা বলবেন যে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা তো আর লোকজনরে ওইভাবে কামড়ায় না, সুতরাং কি কারণে রেবিসের ভ্যাকসিন লাগবে? কিন্তু এর বাইরে যেগুলো চার পেয়ে কুকুর যেগুলো রাস্তাঘাটে আছে, এরা যদি কামড় দেয় তাহলে কিন্তু সেটার কোনো ড্রাগ বাংলাদেশের মধ্যে ছিল না। শুধু তাই নয়, আপনি কি জানেন 2,60,00,000 শিশু ভিটামিন এ ক্যাপসুল পায় নাই? ভিটামিন এ ক্যাপসুলের একটা ডোজ, যেটা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা রেখে গিয়েছিলেন, সেটা দিয়ে করা গিয়েছিল। এবং তার পরবর্তীতে বারবার সরকারের যারা কর্মকর্তা স্বাস্থ্য সংক্রান্ত কাজ যারা করে থাকেন, তারা অনুরোধ করেছেন এটা কিনতে হবে, এটা আনতে হবে, এটা আনতে হবে, আনা হয় নাই। এমন না যে এই জিনিসগুলো সচেতন ভাবে ওরা খেয়াল করে নাই, বুঝি নাই, ভুল হয়ে গিয়েছে। বারবার তাদেরকে বলা হয়েছে, বারবার তাদেরকে ওয়ার্ন করা হয়েছে, কিন্তু ভিটামিন এ ক্যাপসুল বাচ্চারা পায় নাই। আপনারা খেয়াল করে দেখবেন, গত সাইকেলে বাংলাদেশে কোথাও ভিটামিন এ ক্যাপসুলের কোনো ধরনের ক্যাম্পেইন হয় নাই। 2,60,00,000 শিশু অন্ধত্বের ঝুঁকির মধ্যে আছে। 2,60,00,000 শিশু রাতকানা রোগের ঝুঁকির মধ্যে আছে। অন্ধের দেশে চশমা বিক্রি করা এই বাটপারের দল এইভাবে জিনিসটাকে পুরো ধ্বংস করে দিয়ে গিয়েছে। আমি অন্যান্য সব জিনিসগুলো ডক্টর ইউনূস এবং তার যে বাটপাররা আছে তাদের বাকি যে কাহিনীগুলো আছে সেগুলোকে আমি পলিটিক্যালি ডিল করার মনে করি যে ঠিক আছে, রাজাকাররা ক্ষমতায় এসেছে, তারা 32 নম্বর গুড়াবে, তারা সারা বাংলাদেশে মব করবে, তারা নারী স্বাধীনতা ধ্বংস করে দিবে, তারা মাজারের ভিতর থেকে কবর খুঁড়ে লাশ বের করে পুড়িয়ে ফেলবে, হিন্দু যুবককে ধরে পুড়িয়ে ফেলবে। আমি সবকিছু মেনে নিচ্ছি যে এইগুলো এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার জায়গাটা আছে। কিন্তু আমার বাচ্চা, আপনার বাচ্চা, বাংলাদেশের শত শত হাজার হাজার লাখ লাখ বাচ্চা কি দোষ করেছে এদের কাছে? এদের অপরাধটা কি? এই যে পুরো চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মাসের
শুরুতে এবং মাসের গোড়াতে এরা বিদেশে যাইতো বেড়াইতে, এখানে যায় কি সম্মেলন করে, ওইখানে যায় কি কনফারেন্স করে থাকে, কিন্তু দেশের মৌলিক জায়গাগুলো এমনভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এটা কিন্তু আপনি ইমিডিয়েট চাইলেই কিন্তু আবার ঠিক করতে পারবেন না। আপনারা কি জানেন যে এই বছর বাংলাদেশ হাম মুক্ত হওয়ার ঘোষণা দেওয়ার কথা ছিল? এর আগে বাংলাদেশ অনেকগুলো রোগ অসুখ থেকে চিরতরে মুক্তি লাভ করেছে। যেমন ধরুন গুটি বসন্ত, আমার ধারণা আমার দর্শকদের অনেকে গুটি বসন্তের খবরই জানে না। গুটি বসন্ত মুক্ত হয়েছে, বা পোলিও মুক্ত হয়েছে বাংলাদেশ, বেশ কয়েক বছর হয়ে গেল। এখন আর পোলিওতে আগে পা বাঁকা হয়ে যেত শিশুদের, এই জিনিসগুলো হয় না। এই বছর হাম এবং অন্যান্য আরো কিছু রোগ থেকে বাংলাদেশ চিরতরে মুক্ত হয়ে যেত, কারণ দীর্ঘ দশকের পর দশক এই দেশে টিকা কার্যক্রম এমনভাবে তৃণমূলে পৌঁছে দেওয়া হয়েছে, প্রত্যেকটা শিশু আর কিছু না হোক হোক আপনার শিশুকে টিকা দিন, এই ক্যাম্পেইনের ভিতরে ছিল। সূর্যের হাসি শো আরো কি কি যেন ক্লিনিকের মাধ্যমে প্রতিটি সরকার চেষ্টা করেছে গত কয়েক দশক ধরে যে যতটুকু পারা যায় শিশু স্বাস্থ্যকে নিশ্চিত করা, মাতৃ স্বাস্থ্যকে নিশ্চিত করা, স্বাস্থ্যবান মা তৈরি করা, স্বাস্থ্যবান শিশু তৈরি করা। পুরো জিনিসটা 1 থেকে 1.5 বছরে, জিনিসটা এমন না যে আপনি একটা গ্যাপ দিয়ে আবার করতে পারবেন। এটা অনেকটা অ্যান্টিবায়োটিক ওষুধের মতো, আপনি যদি ডোজ মিস করে থাকেন তাহলে কিন্তু একটা বিপদ হয় এবং প্রথম থেকে শুরু করতে হয়। এই জিনিসটা ডক্টর ইউনূস করেছেন, ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গরা করেছেন, এবং বাকি পুরা সময়টা মামলাবাজি, চুরি, ধারি, এটা ওইটা করার ব্যস্ত ছিলেন। আমার তো বললাম কোনো ধরনের আপত্তি নাই, আপনারা যা ইচ্ছা পান খান, আল্লাহ আপনাদেরকে দিয়েছে সুযোগ, খাবেন। কিন্তু আমাদের সন্তানরা কি অপরাধ করেছিল? এবং এই কারণেই প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় যে এখন শুধুমাত্র রাজনৈতিক আলাপ আলোচনার ব্যাপার না, এখন সময় আছে ডক্টর ইউনূস এবং তার এই সাঙ্গপাঙ্গ যারা আমাদেরকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিয়েছে, আমাদের প্রত্যেকটা শিশুর জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে, তাদের বিচার দাবি করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রাখতে হবে, এবং এই বিচার, এই শাস্তি আজকে হোক কালকে হোক হবে। তাদেরকে এই দেশের, এই জাতির মুখোমুখি হতে হবে। আমাদের প্রজন্মকে ধ্বংস করার দায় দায়িত্ব এদেরকে নিতে হবে এবং এই বিচার তাদের হবে। অনেকে হয়তো বলবেন যে কি বলেন না বলেন, কিভাবে বিচার হবে? আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখি ভাই, আমরা যখন 92 সালে জাহানারা ইমামের নেতৃত্বে এবং পরবর্তীতে রাস্তা রাস্তা ঘুরতাম, যুদ্ধাপরাধীদের বিচারের ফাঁসি দাবি করতাম, তখন আমাদেরকে লোকজন এই কথাটা বলতো, আমাদের মুখ খুবই বিষাক্ত, বিচার যখন চেয়েছি বিচার হবে ইনশাল্লাহ, ফাঁসি যখন চেয়েছি শাস্তি কিছু না কিছু হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এটা রেকর্ড করে রাখার জন্য, আর কিছু না। প্রিয় দর্শক, আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এই দেশ, এই জাতি আমরা ভুগছি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ডক্টর ইউনূস এবং তার এই সাঙ্গপাঙ্গদের জন্য, এই হায়না গোষ্ঠীর জন্য না ভুগে। আমাদের প্রতিটি শিশুর যেন অন্ধত্ব থেকে বেঁচে থাকে, আমাদের প্রতিটি শিশু যেন হাম এবং অন্যান্য মারাত্মক রোগ বালাই থেকে হেফাজত থাকে। আল্লাহর কাছে এই দোয়া করবেন। বাংলাদেশে এখন হামের মহামারী চলছে, প্রাদুর্ভাব চলছে, আক্রান্ত হচ্ছে 9 মাসের কম বয়সী শিশু, এবং যারা এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তার মধ্যে প্রায় 35 to 40% হলো 6 মাস বা তার আশেপাশে বয়স। এটি আমরা দেখে অভ্যস্ত নই। কেন এই মহামারী হলো? এই মুহূর্তে আমাদের আসলে করণীয়টা কি? এগুলো নিয়ে মোটামুটি আলোচনা হচ্ছে, কিন্তু এই মহামারী, এই শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ী কে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বলা যায় যে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে এক অজগর সাপ। আজকে সেটি নিয়েই কথা বলবো। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। শুরুতেই প্রাসঙ্গিকভাবে একটু পুরনো দিনে ফিরে যেতে চাই। 1997 সালের শেষ দিকে আমি মাস্টার্স করে ফিরে এসেছি জনস্বাস্থ্য গবেষণা এসব বিষয়ে, এবং তখন একদম তরুণ, টকবক করছে, সারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উল্টে দেবো। এবং সেই সময় আমি জয়েন করেছিলাম 97 সালের ডিসেম্বরে ঢাকা কমিউনিটি হাসপাতাল নামে একটা প্রতিষ্ঠান, যেটা তখন মালিবাগে খুব ছোট ছিল, এখন মগবাজারে একটা বিশাল প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ আছে। এবং সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন শিশু বিশেষজ্ঞ, শিশু সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কাজী কামরুজ্জামান। আপনি এই লোকটার অনেক সমালোচনা করতে পারবেন, কিন্তু তার সংস্পর্শে এলে একবার দেখবেন যে মানুষকে, বিশেষ করে একজন তরুণকে কিভাবে সাহসী করতে হয়। এবং তার সাথে কাজ করতে গিয়ে আমি সারা পৃথিবীর সেই সময়ের আর্সেনিক বিশেষজ্ঞদের সংস্পর্শে এসেছি, মাস্টার্স করেছি, তারুণ্যের টকবক করছে রক্ত, সব ঠিক আছে, কিন্তু কতটুকুই বা জানি।
কিন্তু বড় বড় ফোরামে তিনি সামনে ঠেলে দিতেন, বলতেন যাও মিল্টন চলে যাও। আমাদের সাথে কাজ করতেন প্রয়াত শিবতোষ রায়, বলতেন শিবতোষ তুমি চলে যাও, হ্যাঁ শিবুদা চলে যেতেন। এই যে সাহসটা তিনি তৈরি করে দিয়েছিলেন, তারপর থেকে তো এখন দেখছি যে 27 বছরের বেশি হয়ে গেল বাংলাদেশের জনস্বাস্থ্য নিয়ে কাজ করে। সেই সময় 1998 সালের কথা, তখন বিশ্ব ব্যাংকের কোনো প্রকল্প অফিস সম্ভবত প্রিয় প্রাঙ্গণ জায়গাটার নাম এই শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির পেছনে, সেখানে ছিল। সেখানে তাদের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট ছিল, আরো অনেকগুলো প্রজেক্ট ছিল। আমি যেহেতু আর্সেনিক নিয়ে কাজ করি, ওয়াটার স্যানিটেশন প্রজেক্ট তার একটা অংশ ছিল। সেই সময় আমার সাথে পরিচয় হয়েছিল আমাদের ঢাকা মেডিকেল কলেজের একজন বড় ভাই, তিনিও পাবলিক হেলথ এক্সপার্ট, ডক্টর এনামুল করিম। এবং এই এনামুল করিম ভাই তখন আমি দেখলাম যে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম। এবং সেই প্রোগ্রামটা যখন বিল্ড করা হচ্ছিল তখন মাঝে মধ্যে আমরাও সেখানে থাকতাম। এনামুল করিম ভাই আবার ছোট ভাই হিসেবে ব্যক্তিগতভাবে অনেক কিছু বুঝিয়ে বলতেন। আর যেহেতু আমি নতুন আসছি, জানার শেখার আগ্রহটা তখন তীব্র। আর কাজী কামরুজ্জামান স্যার তো আছেই, পুশ করে দিয়ে উনি নিশ্চিন্ত আর কি। আমরা সেখানে ফিট করি কিনা এটা নিয়ে কোনো হেডেক নাই। কেন এই কথাগুলো বলছি, কারণ সেই সময়ে বাংলাদেশে বিভিন্ন রোগ ভিত্তিক, অসুখ ভিত্তিক প্রকল্প ছিল, যেমন টিউবারকুলোসিস এবং লেপ্রোসি, কুষ্ঠ রোগের জন্য একটা প্রজেক্ট। এটাকে বলে ভার্টিক্যাল অ্যাপ্রোচ। ধরেন এই ডায়রিয়া নিয়ে একটা প্রজেক্ট, একদম ডায়রিয়া প্রজেক্ট ডিরেক্টর দিয়ে সেটা একদম তৃণমূল পর্যন্ত। আবার এই ধরেন এরকম মানে একটা অসুখের ভিত্তিতে একটা প্রজেক্ট, এবং এদের মধ্যে তেমন কোনো সমন্বয় ছিল না। তখন বলা হলো যে না, এই ভার্টিক্যাল অ্যাপ্রোচ না করে আমরা হরিজন্টাল অ্যাপ্রোচে যাব, এবং হরিজন্টাল অ্যাপ্রোচে হলে আমাদের সবার মধ্যে একটা সমন্বয় থাকবে। এবং তখন এই কনসেপ্টটা হলো যে লাইন ডিরেক্টর তৈরি করা হবে, লাইন তৈরি করা হবে। লাইন কি? যেমন সিডিসি একটা লাইন, কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক ব্যাধির জন্য যত রকমের সংক্রামক ব্যাধি আছে, যেটা টিবি বলেন, লেপ্রোসি বলেন, ডায়রিয়া বলেন, এরা আন্ডার ওয়ান আমব্রেলা। অসংক্রামক ব্যাধি, এই যে ডায়াবেটিস, হাইপারটেনশন, আর্সেনিকোসিসও এর মধ্যে পরে ঢুকেছে, এদের জন্য একটা লাইন। মাতৃ স্বাস্থ্য, ধরেন ম্যাটার্নাল, নিওন্যাটাল, চাইল্ড, অ্যাডোলেসেন্ট, এদের জন্য একটা লাইন। তো এরকম করে 4-5টা লাইন করে, আর এদের মধ্যে মানে ডিজি থাকবেন, অ্যাডিশনাল ডিজি থাকবেন, আবার বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক থাকবেন, তারপরে লাইন থাকবেন, প্রত্যেকটা লাইনের আবার ধরেন প্রোগ্রাম ম্যানেজার, একটা সুন্দর ডায়াগ্রাম আমি স্ক্রিনে দেখাচ্ছি সেটা থাকবে। এটা অদ্ভুত একটা বৈপ্লবিক পরিবর্তন ছিল, এবং সে 98 সাল থেকে এটা হয়েছে। এটা এটার আন্ডারে 5 বছরের জন্য অপারেশন প্ল্যান করা হতো। এবং এটা একটা সুবিধা ছিল যে এইটার এই যে প্রকল্পগুলো, এর আন্ডারে যে অপারেশন প্ল্যানের আন্ডারে যে কর্মসূচিগুলো নেওয়া হতো, সেখানে ফান্ডিংটা আসতো সরকারের উন্নয়ন খাত থেকে, ডেভেলপমেন্ট খাত থেকে, এবং এইখানে ডোনাররাও বিভিন্ন প্রোগ্রামে ফান্ডিং করতেন। খুব ইজি ছিল। মানে একটা হলো রাজস্ব ফান্ডিং, যে সরকারি টাকা রাজস্ব খাত থেকে আসতে, রেভিনিউ খাত থেকে আসতে, এটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়া এবং অনেক জটিল। কিন্তু ডেভেলপমেন্ট খাত থেকে আসতে, এবং যেহেতু ধরেন তারা একটা প্রোগ্রাম নিল, ধরেন আর্সেনিক, হঠাৎ করে পানীয় জলে আর্সেনিক পাওয়া গেল, তখন সবাই মিলে একটা প্রোগ্রাম নিল। যেমন সরকার বললো ঠিক আছে আমি 1 কোটি টাকা দিচ্ছি, ডোনাররা বললো ঠিক আছে আমরা 2 কোটি টাকা দিচ্ছি, অমনি 3 কোটি টাকা হয়ে গেল, প্রোগ্রাম হয়ে গেল। এর আন্ডারে এই বিভিন্ন অসুখের যে এই যে ইপিআই, ভ্যাকসিন কেনা, এগুলো সব এই হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রামের আন্ডারে, বিভিন্ন লাইনের আন্ডারে এই ক্রয়গুলো হতো। এরা সরকার একটা টাকা দিতেন, আবার ডোনাররাও কিন্তু প্রচুর টাকা স্বাস্থ্যে দেন। তো সব মিলে ধরেন ভ্যাকসিন কিনতে হবে, আগামী বছর কত ভ্যাকসিন লাগবে, 1 বছরের জন্য ভ্যাকসিনের অর্ডার দিয়ে দিল, ভ্যাকসিন চলে আসে। তো এইভাবেই কাজটা হচ্ছিল। এখন এর মধ্যে রিসার্চ ফান্ডিং আছে, ট্রেনিং আছে, অনেক কিছু আছে, মানে একটা বিশাল কর্ম। এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো এইটা 98 সালে পরে বিএনপি সরকার এসেছে, 111 সরকার এসেছে, তারপরে আওয়ামী লীগ ছিল, এটা কিন্তু কেউ বাদ দেয়নি। সর্বশেষ যে 5 ইয়ার প্ল্যানটা হলো ওপি, এটা হলো অপারেশনাল প্ল্যান, সেটা হলো 18 থেকে 23 সাল পর্যন্ত, 23 সালের জুন। কিন্তু 23 সালের জুন একটা নির্বাচন আসবে, নতুন সরকার আসবে, তখন তারা সেটাকে 1 বছর এক্সটেন্ড করে জুন 24 করলো, এবং নতুন অপারেশন প্ল্যানের অনেক কিছু কিন্তু কাজ শুরু হয়ে গেল। তারপর তো আপনারা জানেন জুনের পরে জুলাই আগস্টে 24 সালে একটা জঙ্গি অভ্যুত্থান হলো, একটা রেজিম চেঞ্জ হলো। সুতরাং সেটা আর আওয়ামী লীগ গভর্নমেন্ট করে যেতে পারেনি পরের 5 বছরে। ইনুস সরকার এসে যখন এই ওপিটা পাস করার কথা হবে, এটা নিয়ে কাজ হচ্ছে, তখন ডক্টর ইনুসের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান
যাকে ইদানিং লোকে চোরা খসরু বলে ডাকে, এই খসরু সাহেব একদম ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বলেছেন যে এই এইচপিএসপি তে দুর্নীতি হয়, এটা করা যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য মহাপরিচালকের অফিস থেকে তাকে বারবার অনুরোধ করা হলো যে এই কাজটা করবেন না, এর মধ্য দিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং জনস্বাস্থ্য খাতের অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি করা হয়। কিন্তু ডক্টর খসরু কিছুতেই শুনলেন না, এবং যেহেতু তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী, তিনি ইউনূসের দপ্তর থেকে স্বাস্থ্য উপদেষ্টাকে ইনস্ট্রাকশন দিলেন। এবং স্বাস্থ্য উপদেষ্টা আপনারা জানেন তিনি ডার্লিং কোটায়, তিনি গার্লফ্রেন্ড কোটায় উপদেষ্টা হয়েছেন, এবং তিনি এতটাই অসুস্থ থাকেন যে প্রায় সময় সিঙ্গাপুরে থাকতেন, সরকারি পয়সায় চিকিৎসা করতেন। তো তাকে বলা হয়েছে যে না, এই এইচপিএসপি হবে না। ডিজি অফিসের ব্যাপক কর্মকাণ্ড, এবং কত লোক যে চাকরি হারিয়েছে এই এইচপিএসপি বন্ধ হতে, তৃণমূল পর্যায় পর্যন্ত। এই যে টিকা কর্মসূচিগুলো ছিল, টিকাদানে উদ্বুদ্ধকরণ, টিকা দেওয়া, অধিকাংশ লোকের চাকরি নেই, প্রজেক্টই তো নাই, ওই প্রোগ্রামই তো নাই, এবং প্রোগ্রামটা এককভাবে এই চোরা খসরু বাতিল করেছে। অর্থাৎ এই চোরা খসরু যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে অধ্যাপক ছিল, সে নিজেও কিন্তু এই বিভিন্ন লাইনের প্রোগ্রামে গেছে, এবং করোনার সময় তাকে আমি দেখেছি বিভিন্ন টক শোতে এসে একেবারে জাতির বিবেকের মতো অনেক বড় বড় কথা বলতেন। কিন্তু যখন দায়িত্ব পেল তখন সে একেবারে গণশত্রুর ভূমিকায় আবির্ভূত হলো। এবং বাংলাদেশের আজকে যে এই যে হামের প্রাদুর্ভাব দেখেন, এটা অ্যাবসলিউটলি, এটা সোল রেসপন্সিবিলিটি এই চোরা খসরুর। এবং এটা যদি এই অন্য কোনো দেশ হতো, আমি শিওর যে চোরা খসরুকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এই শিশু হত্যার দায়ে তাকে বিচারের মুখোমুখি করা হতো। তো আজকে এই এই চোরা খসরু কার বিশেষ সহকারী? ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস দায়িত্ব এড়াতে পারেন না, এটা স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে বেগম নূরজাহানও এই দায়িত্ব এড়াতে পারেন না। তো এই তিনজনকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এবং এই চোরা খসরু হলো মেইন ক্রিমিনাল। আমি আপনাদের এই তথ্যটি জানিয়ে রাখলাম, বর্তমান ক্ষমতাসীন বিএনপিও এই তথ্যটি বিবেচনায় নিতে পারেন। এখন আমি নিজে যেহেতু একজন বয়সের কারণেই বলেন, যা বলেন, অনেক অভিজ্ঞতার কারণে বলেন, দেশে বিদেশে কাজ করার কারণে বলেন, যে আমার কিছু অভিজ্ঞতা আছে, আমি টুকটাক ইনফরমেশন খুঁজে পাই আমি যেটা চাই। এবং আপনারা জানেন যে এই হাম ভীষণ সংক্রামক, মানে একটা শিশুর আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে আরো 12 থেকে 18 জন শিশু আক্রান্ত হতে পারে। তো এই মুহূর্তে করণীয় হলো ভ্যাকসিনেশন। যত দ্রুত সম্ভব শিশুদের ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন ভ্যাকসিন ভ্যাকসিন, হামের ভ্যাকসিন দিতে হবে। এবং কেন 9 মাসের আগে 6 মাসে হচ্ছে? আমরা তো এতদিন ধারণা করেছি যে 9 মাস পর্যন্ত শিশু মায়ের বুকের দুধের মাধ্যমে একটা প্যাসিভ অ্যান্টিবডি পায়, মানে এক ধরনের উপাদান পায় যেটা তার শরীরে হামকে প্রতিরোধ করে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন দেশে, বাংলাদেশে শুধু না, যে 9 মাস না, 6 মাস পর্যন্ত হয়তো মায়ের দুধের কারণে বাচ্চা ইমিউনিটি পায়, কিন্তু তারপরেই তার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। এটারও অনেক কারণ আপনারা জেনে গেছেন, যে আমাদের মায়েরা তাদের শরীরে যে এই অ্যান্টিবডি গুলো ডেভেলপ করতো, সেটা তাদের হাম হতো, সেই হাম থেকে অ্যান্টিবডি ডেভেলপ হতো। আজকের মায়েদের এই অ্যান্টিবডিটা বেসিক্যালি তারাও ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নেওয়ার ফলে তাদের শরীরে একটা অ্যান্টিবডি ডেভেলপ করেছে। এই অ্যান্টিবডিটা ন্যাচারাল অ্যান্টিবডির চাইতে দুর্বল। সুতরাং আমাদের শিশুরা 9 মাস বয়সে ফার্স্ট ডোজ নেবে কিনা এই মিজেল এবং রুবেলার, নাকি 6 মাসে নেবে, এটা বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছে তারা এটা নিয়ে ভাবতে পারে। কিন্তু এই মুহূর্তে আমাদের অবশ্যই ভ্যাকসিন জোগাড় করে শিশুদের ভ্যাকসিন দিতে হবে। মনে রাখতে হবে যে 95% শিশুকে যদি হামের টিকা দেওয়া হয়, তাহলে বাকি 5% অটোমেটিক প্রতিরক্ষা পায়। এটাকে বলে হার্ড ইমিউনিটি। ভেড়ার পাল দেখেছেন না, যে সব একসাথে থাকে? তো এরকম এই 95% শিশু যখন ভ্যাকসিনেটেড হয়ে যায়, তখন হাম আর ওই 5%কে খুঁজে পায় না, তার আগে এসে মারা যায়। এর কাছে যায়, এ তো ভ্যাকসিনেটেড, আরেকজনের কাছে যায়, ও তো ভ্যাকসিনেটেড, আরেকজনের কাছে, এই যাইতে যাইতে ও নিজেই রক্ষা পায়। তো এই জন্য আরেকটা বিষয় হলো, যেসব শিশু আক্রান্ত হয়েছে তাদের ভাইটামিন এ খাওয়াতে হবে। এইটা ভাইটামিন এটা আমাদের বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারণ হাম যে শুধু জ্বর এবং একটু এই র্যাশ ওঠে তা না, স্কিন র্যাশ ওঠে না, হামের কমপ্লিকেশন আছে। ডায়রিয়া হয়, নিউমোনিয়া হয়, এনকেফালাইটিস মানে মস্তিষ্কে এক ধরনের সংক্রমণ হয়, এই কারণে শিশুরা মারা যায়। হ্যাঁ, সুতরাং এই মুহূর্তে জরুরি করণীয় যে ডোনাররা এর আগে ইউনিসেফ টিকার ব্যাপারে সরকারকে মনে করিয়েছিল, যেহেতু চোরা খসরু বিশাল বুদ্ধিজীবী, পচে যাওয়া নষ্ট বাম,
সে এতগুলো শিশু মৃত্যু, শুধু যে মৃত্যু না, কতগুলো শিশুকে সে অসুস্থ করলো, হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থার উপরে একটা চাপ প্রয়োগ করলো, এবং যে ইমিউনাইজেশন প্রোগ্রাম, টিকাদান কর্মসূচির জন্য আমরা সারা পৃথিবীতে প্রশংসিত, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে ভ্যাকসিন হিরো হিসেবে পদক পেল, সেই প্রোগ্রামটাকে বিতর্ক করে ধ্বংস করে শিশুকে, অসংখ্য শিশুকে, এটা আমরা তো বলি শতাধিক, আরো হয়তো বেশি মৃত্যুর মুখে ঠেলে দিল এই চোরা খসরু। এর বিচার হইতে হবে। কিন্তু এই মুহূর্তে আমাদের করণীয় হলো ভ্যাকসিনেশন। আর আমি পার্সোনালি মনে করি যে পারি, আমরা চাইলে ভাইটামিন এ ক্যাম্পেইনও একটা করতে পারি, মিজেলস এর ক্যাম্পেইন, মিজেলস ভ্যাকসিনের ক্যাম্পেইন, এবং একটা ভাইটামিন এস ক্যাম্পেইন হতে পারে। এটা আপনাদের বাংলাদেশের সিদ্ধান্ত। এই দুটা খুবই জরুরি, এই মুহূর্তে করতে হবে, এবং যত দ্রুত সম্ভব হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রামটা আবার ফিরিয়ে আনতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।